ঠাকুমার ঝুলির আজকে তৃতীয় গল্প, চন্দ্রচূড় রাজপুত্র, লালবিহারী দের লেখা। এক রাজার 6 রানী, কারো ছেলে পুলে নেই। কত সন্ন্যাসী, বৈদ্য, ব্রতধারীর দৌড় ধরা করা হলো, কত ওষুধ বিশুদ্ধ করা হলো, কিছুতেই কিছু হলো না। রাজার মনে শান্তি নেই। মন্ত্রীরা বলল, মহারাজ আবার বিয়ে করুন। তাই হোক তাহলে। সপ্তম রানীর খোঁজে মন করলেন রাজা। রাজপুরী শহরে ছিল এক ঘুঁটে উলি বুড়ি। মাঠ কুড়োনো গোবরের ঘুঁটে শুকিয়ে বেচতো বাজারে, সেই তার একমাত্র রুজি। বুড়ির ছিল এক পরমা সুন্দরী মেয়ে, এত রূপ যে যে তাকে দেখতো সেই প্রশংসা করত 5 মুখে। কেবল এই অপরূপ রূপের সুবাদে তার সঙ্গে সই পাতিয়েছিল অতি বড় ঘরের 3 কন্যা, রাজমন্ত্রীর মেয়ে, রাজপুরুতের মেয়ে, বড়লোক সদাগরের এক মেয়ে। 3 কন্যা আর গরিব বুড়ির সেই মেয়ে রাজবাড়ির কাছে এক দিঘিতে নাইছে একদিন। জলে গা মাজছে আর নিজেদের গুণের কথা বলছে। জানো বোন, মন্ত্রী কন্যা বলছে সদাগরের মেয়েকে, আমায় যে বিয়ে করবে কত সুখ হবে তার আর আমার জন্য কাপড় কিনতে হবে না। যে কাপড়খানা আমি পরি তা কখনো ময়লাও হয় না, পুরনোও হয় না, ছেড়েও না, ফাটেও না। সদাগরের মেয়ে বলল, সে সুখ বোন আমায় বিয়ে করবে তারও হবে। যে কাঠে আমি রাঁধতে যাই সে কখনো পুড়ে যায় না। দিনের পর দিন, বছরের পর বছর একই জ্বালানি চলল। রাজপুরুতের মেয়ে বলল, আমার স্বামীরও খুব সুখ হবে আমায় বিয়ে করলে। একদিন যদি ভাত রাঁধি, সববার খাওয়ার পরেও সেই সমান পরিমাণ ভাত থেকে যায় আমার হাঁড়িতে। গরিব বুড়ির মেয়ের বলা যখন এলো, সে বলল, আমায় যে বিয়ে করবে সেও খুব সুখী হবে সই। 2 যমজ ছেলে মেয়ে হবে আমার। মেয়ে হবে দেবদেবীর মতন সুন্দরী, আর ছেলেটা জন্মাবে কপালে চাঁদ, হাতে তারা নিয়ে। আর এই সবটুকু কথাবার্তা রাজা শুনতে পেলেন আড়ালে দাঁড়িয়ে। মনে মনে ভাবতে লাগলেন, যার জ্বালানি কখনো পুড়ে যায় না, তেমন মেয়ে দিয়ে বা আমি কি করব? যার হাড়িতে থেকে যায় অফুরন ভাত, তাকে দিয়েই বা কি হবে? কিন্তু চতুর্থ ওই যে রূপবতী মেয়েটি, যে বলল যমজ ছেলে মেয়ে হবে তার, মেয়ে হবে দেবদেবীর মতো সুন্দরী আর ছেলে হবে কপালে চাঁদ, হাতে তারা নিয়ে, ওই মেয়েই আমার চাই, ওই আমার রানী হবে। সেই দিনেই খোঁজ খবর করে রাজা জানতে পারলেন ওই মেয়ে হলো এক গরিব ঘুঁটে কুড়ুনি বুড়ির মেয়ে। ভাবা যায় না এমনই অসম ব্যবধান। তবু রাজা স্থির করে ফেললেন ওকেই বিয়ে করবেন। তখনই তলব গেল গরিব বুড়ির কাছে। রাজার দুধ গিয়ে কুড়ে ঘরের দরজাতে দাঁড়াতে সে তো ভয়েই আকুল। নির্ঘাত রাজবাড়ির গোয়াল থেকে গোবর তুলে এনেছে অজান্তে। তারই দণ্ড নিতে ডাক পড়েছে রাজার কাছে। রাজবাড়ি পৌঁছতে সোজা তাকে নিয়ে যাওয়া হলো রাজার নিজ মহলে। রাজা জিজ্ঞেস করলেন, খুব সুন্দর একটা মেয়ে আছে তোমার? রাজমন্ত্রী রাজপুরুতের মেয়েদের সে সই? হ্যাঁ মহারাজ, তো সেই মেয়েকে আমি বিয়ে করব, সে রানী হবে আমার। নিজের কান দুটোকে প্রত্যয় হয় না বুড়ির, এতই অসম্ভব কথা। রাজা কিন্তু গম্ভীর গলায় বলে গেলেন, বুড়ির মেয়েকে বিয়ে করবেন তিনি মনস্থির করে ফেলেছেন। রাজধানী শহরে কানাকানি ছড়িয়ে পড়ল অগৌনে। মহারাজ বিয়ে করতে মন করেছেন মাঠে যে গোবর কুড়িয়ে বেড়ায় বুড়ি, তারই মেয়েকে। 6 রানীর কানে যখন কথা এলো, তারা বিশ্বাসই করতে চায় না। শেষে রাজা নিজে মুখে বললেন তারা যা শুনছে তাই সত্যি। মহারাজ কি পাগল হয়ে গেলেন? বিচার করতে বসলো তারা রাজার সঙ্গে। এ কি অবুদ্ধি, এ কি পাগলামি মহারাজ! কাকে ঘরে আনবেন বিয়ে করে? সে যে আমাদের দাসী হবার যোগ্যী নয়। যার মা বেড়ায় গোবর কুড়িয়ে ঘাটে মাঠে, তাকে কিনা আমরা আচার ব্যবহার শেখাবো, নিজেদের সমান সমান ভাববো? মহারাজ, মাথা আপনার একেবারে খারাপ হয়ে গেছে। রাজার মন তাতে একটুও টলল না। রাজ জ্যোতিষী এসে শুভ দিন স্থির করে দিয়ে গেলেন বিয়ের। সেই নির্দিষ্ট দিনে রাজপুরোহিত এসে বেঁধে দিলেন বিয়ের গাঁটছড়া। হত দরিদ্রী ঘুটে কুড়নি বুড়ির মেয়ে হলো রাজার সপ্তমা সুয়োরানী।
বিয়ের উৎসব মেটবার কতকদিন পর রাজ্যের আরেক ভাগে রাজা যাবেন 6 মাসের জন্যে। যাবার আগে ছোট রানীকে ডেকে বললেন, 6 মাসের জন্য যাচ্ছি রাজ্যের আরেক দিকে, জানি তার আগেই তোমার ছেলে হবে। জন্মের সময়টাতে আমি কাছে থাকতে চাই, নইলে শত্রু অনিষ্ট করতে পারে। এই নাও, এই সোনার ঘন্টাটি নাও, ঘরে ঝুলিয়ে রেখো গো। ব্যথা উঠলে পরে ঘন্টা বাজিও, যেখানে যত দূরে থাকি সেই দণ্ডেই এসে পড়ব। মনে রেখো, ব্যথা উঠলে তখনই কেবল বাজিও। এই বলে রাজা চলে গেলেন। 6 রানী আড়ি পেতে শুনছিল রাজা কি বলেন। পরদিন ছোট রানীর ঘরে গিয়ে হাজির 71। কি সুন্দর সোনার ঘন্টাটি রে তোর ছোট, কোথায় পেলি? ঝুলিয়ে রেখেছিস কেন অমনি করে? ছোট রানী সরল চিত্তে বলল, ও তো রাজা দিয়ে গেছেন, যদি বাজাই মহারাজ যেখানেই থাকুন সেই মুহূর্তে চলে আসবেন। অসম্ভব! 6 রানী বলে উঠল, তুই বোন ভুল বুঝেছ রাজার কথা। শতক্রোশ দূরে থেকে এই ঘন্টা লোকে শুনবে, এ কি বিশ্বাস করবার কথা? আর শোনাও যদি যায়, রাজা কি চোখের পলকে এত পথ এসে পড়তে পারবেন? ও নিশ্চয় একটা ঠকানো কথা। ঘন্টা বাজিয়ে দেখো, দেখবে রাজার কথা একেবারেই বাজে কথা। আচ্ছা, পরীক্ষা করেই দেখো না। 6 রানীর কথায় প্রথমটায় ছোট রানী কিছুতেই রাজি হয় না। রাজা কি বলে গেছেন তা তো মনে আছে, কিন্তু শেষ অবধি আর জোর রাখা গেল না, ঘন্টা বাজিয়ে ফেলল। রাজা ততক্ষণে তার আরেক রাজ্যের রাজধানী মুখ সবে আধা পথ গেছেন। ঘন্টা শুনতেই যাওয়া থামিয়ে লহমা দণ্ডের মধ্যে ফিরে এসে দাঁড়িয়েছেন ছোট রানীর ঘরে। দেখেন ছোট রানী ঘুরে বেড়াচ্ছেন তার মহলে। তাহলে সময় না হতে ঘন্টা বাজালে কেন? 6 রানীর জোরাজোরির কথা কিছু না বলে ছোট রানী বললেন, ঘন্টা বাজিয়ে দেখলুম, যা বলেছ তা সত্যি কিনা। মনে মনে বিরক্ত হলেন রাজা, স্পষ্ট করে বললেন, ব্যথা ওঠার আগে আর ঘন্টা বাজিও না, বলে চলে গেলেন। কতক দিন যায়, কয়েক সপ্তাহ পরে আবার 6 রানী এসে ধরে পড়লো ছোট রানীকে। আরেকবার পরীক্ষা করে দেখো না, প্রথমবার যখন ঘন্টা বাজিয়েছিলি রাজা তখন আর কতটুকু দূরে, সেখান থেকে ঘন্টা শোনাও যায়, চট করে আসাও যায়। কিন্তু একদিনে নতুন রাজ্যে এখন ভালো মতন থিতু হবার পরে এখন দেখতে হয় সত্যি সত্যি ঘন্টা রাজা শুনতে পান কিনা, আসতেই বা পারেন কিনা। ছোট রানী বহুক্ষণ অবধি কান করলো না কথাতে, কিন্তু শেষ অবধি বাজিয়েই ফেললো। যখন ঘন্টা বাজালো, রাজা তখন রাজসভায় বিচার করছেন। ঘন্টা শুনে আর কেউ শুনতে পেল না সে ঘন্টা, যদিও ঘন্টা শুনে তক্ষুনি সভা বন্ধ করলেন। লহমা দণ্ডের মধ্যে এসে দাঁড়ালেন ছোট রানীর মহলে। দেখলেন প্রসবের কোনো লক্ষণ হয়নি রানীর, তাহলে আবার কেন ঘন্টা বাজালে সময় হওয়ার আগে? 6 রানীর পিড়াপিড়ির কথা কিছু না বলে রানী শুধু বলল, আরেকবার দেখলুম পরীক্ষা করে। রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন, বললেন, 2 বার ডেকে এনেছো আমায় অকারণে, এবারে শোনো, যখন সত্যি সত্যি কষ্ট পাবে প্রসব বেদনায়, যতই আকুল হয়ে ঘন্টা বাজাও, আমি আসবো না। তোমার ভাগ্যে যা আছে তাই তোমার হোক, বলে রাজা চলে গেলেন। অবশেষে রানীর প্রসবের দিন এলো। ব্যথা উঠতেই রানী ঘা দিলেন সোনার ঘন্টায়। ঘা দিয়ে অপেক্ষা করে আছেন, রাজা এলেন না। দেহের সব জোর দিয়ে আবার ঘা দিলেন ঘন্টায়, রাজা তাও এলেন না। রাজা নিশ্চয়ই শুনেছিলেন, কিন্তু এতই বিরক্ত হয়েছিলেন রানীর ওপর যে এলেন না। যখন 6 রানী দেখলো রাজা এলেন না, তারা ছোট রানীকে গিয়ে বলল, রাজবাড়ির মেয়েদের প্রসব হয় বাইরে, এই নিয়ম, তাকে গিয়ে থাকতে হবে এখন ঘোড়াশালের পাশের চালা ঘরে। তারপর তারা রাজবাড়ির দাইকে ডেকে অনেক সোনাদানা দিয়ে বশ করলো, যেন জন্মাবার পরে ছোট রানীর সন্তান আর বেঁচে না থাকে। ছোট রানীর 2টি হলো ছেলে মেয়ে। ছেলের কপালে চাঁদ, হাতের পাতায় জ্বলছে তারা, আর অপরূপ রূপবতী এক মেয়ে। সদ্য মায়ের কাছে দাই নিয়ে এলো 2টো সবে হওয়া কুকুর ছানা। এই দেখো কি হয়েছে তোমার। যমজ ছেলে মেয়ে 2টো সরিয়ে ফেললো মাটির মালসায় করে। রানী তখন অচেতন, জানতেই পারলেন না কখন কে কোথায় নিয়ে গেল তার যমজ ছেলে মেয়ে 2টোকে। রাজা যদিও ক্রুদ্ধ হয়েছিলেন ছোট রানীর ওপর, যখন মনে হলো যে ছেলে জন্মাবে, সে তারই সিংহাসনে উত্তরাধিকারী,
মন বদলে ফিরে এলেন পরদিন ভোরে। এই যে রানীর ছেলে মেয়ে বলে রাজার সামনে নিয়ে আসা হলো কুকুরছানা। রাজার ক্রোধ আর বিরক্তির সীমা পরিসীমা রইল না। হুকুম করলেন, রাজবাড়ি থেকে দূর করে দাও ছোট রানীকে। এরপর সে পড়বে পশুর ছাল, বাজারের গরু আর কুকুর তাড়াবে তাকে, এই তার চাকরি। পা ফেলে চলতে পারে না, তবু রানী বেশ খুলে পশু ছাল পরিয়ে বাজারের গরু কুকুর তাড়ানোর কাজে তাকে বহাল করে রেখে আসা হলো তক্ষুনি। এদিকে দাই সেই যমজ দুটোকে মাটির মালসায় সরিয়ে নিয়ে গিয়ে ভাবতে বসলো সবচেয়ে ভালো কোন উপায় নিশ্চিহ্ন করে ফেলা যায়। দিঘিতে ফেলে দেওয়া নয়, ভেসে উঠবে। মাটিতে পুঁতে দেওয়া নয়, শিয়ালে খুঁড়ে তুলবে লোকের চোখের উপর। সবচেয়ে ভালো উপায় তার মনে হলো পুড়িয়ে ফেলা, ছাই হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। কিন্তু এমনই ঘোর রাত্রিরে কি করে একা একা পোড়ায়, কেউ যদি একটু সাহায্য না করে? একটা আশা মনে হলো। এক কুমোর শহরতলি কিনারায় দিন মানে সে মাটির বাসন গড়ে চাক চালিয়ে শেষ রাতে সেগুলো পোড়ায়। দাই ভাবলো সবচেয়ে ভালো পথ হলো শেষ রাতে উঠে পোড়ানোর জন্যে সে আপোড়া মাটির পাত্রগুলো সাজান দিয়ে রেখেছে কুমোর, তারই ভেতরে তার ওই ছেলে মেয়ে শুদ্ধ মাটির মালসাটাও রেখে আসবে। সবগুলোর ভেতর ছেলে মেয়ে দুটোও পুরো ছাই হয়ে যাবে। এই ভেবে দাই তার মালসা সাজিয়ে রেখে এলো গিয়ে কুমোরের আপোড়া সেই বাসনপত্তরের মধ্যে। যে কারণেই হোক কুমোর আর কুমোর বউয়ের ঘুমটা সে রাতে হয়ে গেল বেশি। ঘুম ভেঙে কুমোর বউ স্বামীকে জাগাতে উঠল। সে প্রায় ভোর রাত্রির। শুনছ গো, বড্ড ঘুমিয়ে পড়েছি, প্রায় ভোর হয়ে এলো এখন। বাসন পোড়াবার সময় আজ আর পাবো কিনা কে জানে। দ্রুত দরজা খুলে ছুটলো সে ভাঁটার কাছে। বাসনগুলো সার দিয়ে রাখা রয়েছে। সেখানে দেখে চোখ দুটোকে বিশ্বাস হয় না। এ কি, বাসন কোসন নিখুঁত পোড়ানো, চকচক করছে লাল। সে, তার স্বামী, কেউ তো আগুন জ্বালেনি কাল রাতে। সৌভাগ্যে কি করবে দিশা না পেয়ে আবার ছুটলো স্বামীর কাছে। একবার এসে দেখে যাও গো, দেখে যাও। কুমোর বেরিয়ে এসে দেখে তো অবাক। এত ভালো তো কখনো পোড় খায়নি তাদের বাসন। কে পোড়ালো? এ নিশ্চয় কোনো দেবদেবীর লীলা। বাসন হাতে ধরে দেখতে গিয়ে একটা তার উল্টে গেল। হঠাৎ দেখো দেখো, জড়ানো মোড়ানো দুটো সদ্যজাত শিশু যেন অমানুষ রূপে ঝলমল করছে। কুমোর বউকে বলল, কুমোরনি রে, তোকে ভান করতে হবে, ও বাচ্চা তোর। সেই মতন ব্যবস্থাপত্তর করা হলো। সময় হলে একটু একটু করে ছড়িয়ে দেওয়া হলো খবরটা। যমজ খোকা খুকু হয়েছে কুমোর রানীর। আহা, কি রূপ ছেলে মেয়ে দুটোর। আশেপাশের এও বউরা দেখতে এলো কুমোর বউ আর তার ছেলে মেয়েদের। সুকামনা জানিয়ে গেল তার আশাতীত ভাগ্যে। সাজানো ছেলে মেয়ে নিয়ে তার কত গর্ব। শুভাকাঙ্ক্ষিনী পড়শিনী মেয়েদের কুমোর বউ বলল, ছেলে পুলের আশা তো ছেড়েই দিয়েছিলাম দিদি, ভগবান দিয়েছেন। এখন তোমরা পাঁচজনে আশীর্বাদ করে যাও, যেন চিরায়ু হয়। বেড়ে উঠতে লাগলো, তাবলা তোবলা হয়ে উঠতে লাগলো ছেলে মেয়ে দুটো। পথে ঘাটে যেখানে খেলতে যায় ভাই বোনে, যে দেখে প্রশংসা করে। ভগবানের আশীর্বাদ। এমন দেবদূতের মতন ছেলে মেয়ে পেল কুমোর, ভাগ্য বলতে হবে। যখন 12 বছর বয়স হয়েছে তাদের, মরণ ব্যাধিতে পড়লো কুমোর। আয়ু তো ফুরিয়ে এলো বউ, তবে যে রেখে গেলাম তাতে বাঁচার আর অকুলান হবে না। নিজেকে দেখিস, ছেলে মেয়ে দুটোকেও দেখিস। বউ বলল, ভাবছো তোমার পরে আমি বেঁচে থাকবো? সতী সাধবী বউদের মতন আমিও যাব তোমার সঙ্গে, এক চিতেই পূর্ব। ছেলে মেয়ে যথেষ্ট বড় হয়েছে, নিজেরাই নিজেদের দেখতে পারবে। তুমি তো টাকা করিও রেখে যাচ্ছ অপর্যাপ্ত। সই সাঙাতনীরা অনেক নিবৃত্ত করার চেষ্টা করলো কুমোরনিকে, বৃথাই। কুমোর মারা গেল। পুরোবার কালে সদ্য বিধবা তার বউ সেই চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে নিল। বোন তার কুমোরের ব্যবসাটা দিল বন্ধ করে। চাক বেচে, সরা মালসা সব বেচে তারা দুজনে গিয়ে উঠল রাজধানী শহরের বাজারে। যে মুহূর্তে ঢুকেছে বাজার ভর্তি যেন হঠাৎ আলো ঝলমল করে উঠেছে। দোকানিরা তো ভয়ানক আশ্চর্য। তারা মনে
মনে করেছে কোন দেবতা যেন এসে ঢুকেছেন বাজারে। এই বলে একটা বাড়ি তুলে দিল তাদের জন্যে। ভাই বোনে ঘুরে বেড়ায়, জানোয়ারের ছাল পড়া কাকতাড়ুয়া মেয়ে মানুষটার পিছু পিছু যায়, ঘুরঘুর করতে থাকে, যেখানে তাকে সেই বাড়ির আশেপাশে কি জানে কি টানে। কতক দিনে ছেলে একটা ঘোড়া কিনলো, শিকার করতে যায় আশেপাশের জঙ্গলে। এমনি একদিন গেছে, সেদিন রাজাও শিকারে এসেছেন বনে। আরেক শিকারী দেখে কাছে এলেন। কি সুন্দর ছেলে, দেখা মাত্র রাজার মনটা যেন আকুল হয়ে উঠল। একটা হরিণ ছুটতে দেখে মুহূর্তে ছিলা টান দিয়ে তীর মেরেছে ছেলে, আর সেই ঝাঁকানিতে তার মাথার পাক দিয়েছে খসে। সঙ্গে সঙ্গে যেন চাঁদের আলো ঝলমল করে উঠেছে কপালে। রাজার চোখে পড়ল, তক্ষুনি মনে পড়ল কপালে চাঁদ হাতে তারা এমনি এক ছেলে হবার কথা ছিল তার ছোট রানীর। তীরটা ছুঁড়েই দড়বড় করে ছুটল ছেলে। রাজা যে তাকে একটু দাঁড়াতে কথা কইতে অনুনয় করেছেন, কানেই ঢুকলো না। রাজপুরী ফিরে এলেন রাজা বিষাদ মনে, মুখ আঁধার, মন অসুখ। ছয় রানী শুধলো এসে, কি হয়েছে মহারাজ? রাজা বললেন, বনে একটা ছেলে দেখেছেন, তার কপালে চাঁদ। দেখে অবধি তার মনে হচ্ছে ছোট রানীরও তো এমনি ছেলে হওয়ার কথা ছিল। ছ রানী নানাভাবে সান্ত্বনা করতে লাগলো, কিন্তু তাদেরও বিস্ময় হলো, ছেলেটা তাহলে কে? এ কি সম্ভব যে ছোট রানীর সেই যমজ এখনো বেঁচে আছে? দাই বলেছিল না দুটোকে নিজের হাতে পুড়িয়ে ভস্ম করেছে? তাহলে এ ছেলে কে? ছয় রানী দাইকে ডেকে পাঠালো। না গো মা, রানীমা, আমি নিজের চোখে দেখেছি তাদের পোড়া ছাই, এই দিব্যি করছি। তবে সে কে? খোঁজ নিতে দাই জানতে পেল দুই বিদেশি এসে রয়েছে বাজারিদের তৈরি করে দেওয়া বাড়িতে। বাড়িতে ঢুকে দেখে একলা এক মেয়ে, ছেলে গেছে শিকার করতে। আমি তোদের পিসি হই রে। আহা বাছাড়া, তোদের জন্মের পরেই চলে যেতে হলো আরেক রাজ্যে। দেখ কি দৈব, কতদিন ধরে তারপর খুঁজে মরছি, আর এই একদিন পরে আজ আমার হীরামানিক খুঁজে পেলুম রাজবাড়ির কাছে এসে। কি সুন্দর হয়েছিস দিদি, আহা এমন রূপ, তো চুলে কাটকি ফুল গুজিস তো রূপ আরো খোলে। ভাইকে বল না কেন উঠোনে একসার ফুল গাছ এনে রুয়ে রাখুক। ও পিসিমা, কি ফুল, সে কি ফুল, কোনোদিন তো দেখিনি। কি করে দেখবি বাছা, সে ফুল কি মেলে এখানে? সে ফটে গিয়ে সাগরের ওই পারে, 700 রাক্ষস তার পাহারা। তাহলে কি করে পাবে আমার ভাই? চেষ্টা করতে তো পারে, দাই বলল আশা নিয়ে, যাতে কপালে চাঁদ ছেলে ফুল আনতে গিয়ে সেখানেই নিকেশ হয়ে যায়। শিকার থেকে ফিরে এলে ভাইকে বোন বলল তাদের পিসির আসার কথা, তারপর বলল কাটকি ফুলের কথা। আনতে পারিস ভাই? সারা ভূ পৃথিবীতে তাদের পিসি কেউ আছে কিনা সন্দেহ, তবু বোনকে খুশি করতে ফুল আনতে যাবে সে স্থির করে ফেলল। মন করে সে ফিরে আসা অবধি বোনকে বাড়ির বার হতে মানা করে। পরদিন ভোরবেলাতেই বেরিয়ে পড়ল সে যাত্রায়। তার ঘোড়া ছিল সে পক্ষীরাজের জাত। নিমেষে নিয়ে এলো তাকে ঘন অফুরন বনের কিনারেতে। দেখে রাক্ষস ঘুরছে ফিরছে ছোক ছোক করে। কতক দূর গিয়ে কানার জঙ্গল থেকে তীর ছুঁড়ে মেরে নিয়ে এলো হরিণ গন্ডার। তারপর যেখানে সেই রাক্ষস ঘুরছে খাবারের তালাশে, ফিরে ডাক দিল, মাসি গো মাসি, বনবো এলুম যে গো। বিশাল এক রাক্ষসী বেরিয়ে এসেছে সেই ডাকে। আ, তুই নাকি সেই কপালে চাঁদ হাতে তারা ছেলে, তোর পিত্তে সেই রয়েছে যে, তা মাসি বলে ডাক দিলি যখন, তোকে আর খাবো না। এখন বল কি চাস? খাবার মাবার এনেছিস কিছু সঙ্গে করে? ছেলে তাকে দিল সদ্য মেরে আনা হরিণ গন্ডার। ইস, নোলা শক শক করে উঠেছে রাক্ষসীর কাঁচা মাংস দেখে। হামড়ে পড়ে খেতে শুরু করে দিল সে। হাড় গোড় শুদ্ধ নিঃশেষে পেট পুড়ে তবে ফের চাইলো ছেলের দিকে। হ্যাঁ, এখন বল কি দরকার তোর? কাটকি ফল নিতে এসেছি বোনের জন্যে। ছেলে বলল, ও বাবা, সে যে ভীষণ কাণ্ড, 700 রাক্ষস তার পাহারাতে। তা হোক গে, যা হোক, আগে যা
তোর মামার কাছে। বনের উত্তর ধারে তার বাস। উত্তরে যাবার কালে ছেলে ফের মেরে নিয়েছে দুটো হরিণ গন্ডার। তারপর দূর থেকে এক রাক্ষসকে দেখতেই ডাক দিয়ে উঠেছে, ও মামা, মামা, বোন কইলুম, মাসি আমায় পাঠিয়ে দিল তোমার কাছে। রাক্ষস বেরিয়ে এলো। তুই সেই কপালে চাঁদ হাতে তারা ছেলে, মামা বলে ডাক দিলি, বললি মাসি পাঠিয়ে দিয়েছে, নইলে এক গড়াসে গিলে ফেলতুম তোকে। তো বল, কি মনে করে এসছিস? সদ্য মারা তাজা হরিণ গন্ডার দুটো পেয়ে মুখের কথা মুখেই রয়ে গেছে। সব শুদ্ধ নিঃশেষ করে খেয়ে দে, তবে ফের চাইলো ফিরে। বল, এবারে কি চাস? কি আর চাইবো, বনের জন্যে নিতে এসেছি কাটকির ফুল। কাটকি ফুল? তো বেশ চেষ্টা কর, দেখ পাস কিনা। এই বন পার হয়ে পড়বি গহন কচুরি জঙ্গলে। ডেকে বলবি, কচুরি মাই পথ দাও তো যাই, নয়তো মরি। বললে দেখবি বন দুভাগ হয়ে তোকে পথ করে দিয়েছে। গিয়ে পড়বি সাগরের কূলে। সেখানেও অমনি তাকে ডাক দিয়ে বলবি, সাগর মাই পথ দাও তো যাই, নয়তো মরি। দেখবি সাগরও পথ করে দিয়েছে। সাগর পার হয়ে তারপরে ঢুকবি সেই কাটকি ফুলের বাগিচাতে। যা তাহলে, যেমন বললুম করে দেখ। রাক্ষস মামাকে প্রণাম করে ছেলে আবার পথে গিয়ে নামলো। বন পার হবার পর মুখের ওপর এসে পড়লো দুর্ভেদ্য কচুরির বন। এত ঘন জমাট, তাইতে এত জট আর কাঁটা যে ইঁদুরে গলতে পাত পায় না। রাক্ষসের উপদেশ স্মরণ করে ছেলে বনের সম্মুখে জোর হাতে ডেকে বলল, কচুরি মাই পথ দাও তো যাই, নয়তো মরি। পলকের মধ্যে বনের মাঝখানে চিরে ঝকঝকে একখানা পথ খুলে গেল শটান। ছেলে চলল হৃষ্ট মনে সেই পথে। বন ফুরোতেই সামনে দেখে সেই বিশাল সাগর। ছেলে ডাক দিয়ে উঠল, সাগর মাই পথ দাও তো যাই, নয়তো মরি। বলতে না বলতে সমুদ্রের জল দুভাগ হয়ে দুই পাঁচিলের মতন খাড়া হয়ে গেল দুপাশে। মাঝখান দিয়ে ঝকঝকে একখানা পথ। ছেলে পার হয়ে গেল, তার পা একটুও ভিজল না। পার হতেই মুখোমুখি সেই কাটকি ফুলের বাগিচা। পাঁচিল উতরে ঢুকলো ছেলে। দেখে বাগিচার মাঝখানে এক পুরী প্রাসাদ, কেউ নেই। এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে ঢোকে। শেষে এক ঘরে স্বর্গের রূপময়ী এক কন্যা ঘুমিয়ে আছে, দুটো কাঠি, এক সোনার কাঠি আর এক রূপোর কাঠি নিয়ে। রূপোর কাঠি রয়েছে 5 তলায়, সোনার কাঠি মেয়ের শিয়রের কাছে। হাতে তুলে নিয়ে নিরীক্ষণ করছে। ভুল করে সোনার কাঠিটা রেখেছে পায়ের কাছে। তক্ষুনি ঘুম ভেঙে উঠে বসলো মেয়ে। ও বিদেশি, কি করে এলে এই ভয়ানক রাজ্যে? জানি তুমি কে, তোমার সব কথা আমি জানি। তুমি তো সেই ছেলে, কপালে চাঁদ হাতে তারা তোমার। পালাও, এদের ছেড়ে পালাও। কাটকি ফুলের পাহারায় যে 700 রাক্ষস, তাদের এই বাড়ি। শিকারে বেরিয়েছে সব। সূর্য ডুবতেই এসে পড়বে। তখন যদি তোমায় দেখতে পায়, আর রক্ষে নেই, খেয়ে ফেলবে নিমিষের মধ্যে। আমার বাবা হলেন পৃথিবীর দেশের এক রাজা। এক রাক্ষসী আমায় নিয়ে এসেছে এইখানে। আমার ওপরে তার মায়া পড়ে গেছে খুব। আমায় কিছুতে কোথাও যেতে দেবে না। সকালে বেরোবার সময় এই সোনার উপর কাঠি ছুঁয়ে আমায় মেরে রেখে যায়। সন্ধে ফিরে আবার জিয়ে তোলে। পালাও গো, শিগগির পালাও, নইলে প্রাণে বাঁচবে না। ছেলে তখন বলল তার বোনের কথা। কাটকি ফুলের জন্যে তার আবদার। বলল, কি করে কচুরির বন পার হয়ে সাগর পার হয়ে সে এসেছে। বলল, যখন সে ফিরে যাবে, একলা আর নয়, তোমায় নিয়ে তবে ফিরবো। বাকি দিনটা দুজনে মিলে ঘুরে বেড়ালো বাগানে বাগানে। রাক্ষসদের ফেরার সময় কাছিয়ে আসতে সোনার সেই কাঠি মাথায় ছুঁয়ে মেয়েটাকে মেরে রেখে নিজে গিয়ে লুকিয়ে রইল কাটকি ফুলের স্তূপের ভেতর। যেমনি সূর্য ডুবেছে, কানে এলো প্রবল ঝড় বাতাসের মতন আওয়াজ। কিনা 700 রাক্ষস ফিরছে বাগিচাতে। একজন তার মেয়ের ঘরের ভেতর সোজা ঢুকে এলো। তাকে জিয়ে অমনি বলতে লেগেছে,
মানুষের গন্ধ পাই, মানুষের গন্ধ পাই। আর মানুষের গন্ধ এখানে কোত্থেকে আসবে? মেয়ে বলে উঠল, আমি তো একা মানুষ রয়েছি এখানে। তাই শুনে রাক্ষসী মেঝেতে শুয়ে পড়লো গড়ান দিয়ে। পাটা একটু সাফা করে দে বাছা। পা সাফাই করতে গিয়ে এক ফোঁটা চোখের জল পড়েছে পায়ে। কাঁদিস কেন লো? কিসের তোর দুঃখ? না মা, তুমি আমায় কত আদরে রেখেছো, আমার আর দুঃখ কিসের? তাহলে মনটা পুরোয় যখন ভাবি তুমি যদি মরে যাও তখন আমার কি হবে? আমি যদি মরে যাই? ওরে পাগলি, আমি মরবো কি করে? সব জীবেরই মরণ আছে তা ঠিক, তবে রাক্ষসীর মরণ সে কখনো হবে না। দেখিস তো বাগানের মাঝখানে ওই দিঘির তলায় আছে কাঠের বাক্স, তার ভেতর দুই ভোমরা ভুমরি। বিধাতার বিধান হলো যদি কোনো মানুষের বেটা কপালে তার চাঁদ আর হাতে তারা এখানে আসে, যদি সে ডুব দিয়ে দিঘির তলায় গিয়ে বাক্স খুলে ভোমরা ভুমরি বের করে পিষে দুটোকে মারতে পারে, এক ফোঁটা রক্ত মাটিতে না ফেলে, তবে আমরা মরবো। কিন্তু বিধাতার এই বিধান যে পূর্ণ হবে সে এক অসম্ভব কথা। কপালে চাঁদ আর হাতে তারা এমন মনীষীয় হয় না, যদি বা থাকে এখানে তার আসাও সম্ভব নয়। আমরা 700 রাক্ষস পাহারাতে, চার ধারে বেড় দিয়ে গহন সমুদ্র, তার উপরে পাঁচিল দিয়ে আছে অজগর কচুরির বন, বনেরও পাড়েতে যে কত নজরদার সে আর না বললাম। তাও যদি ধর এলো কখনো, কাঠের বাক্সর গুপ্ত কথা সে জানবে কোত্থেকে? যদি ধর জানেও, মাটিতে এক ফোঁটা রক্ত না করে ভোমরা ভুমরি দুটোকে মারবে কি করে? তাতে যদি এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে, তাকে আমরা 700 টুকরো করে ছিঁড়ে ফেলবো। তবে দেখ আমরা প্রায় অমর কিনা। সত্যিকারের না হোক, কাজে তো ভাই, কাজে তো তাই। ভয় গেল এবারে? পরদিন সকালবেলা ঘুম ভেঙে সোনার উপর কাঠি ছুঁয়ে মেয়েকে মেরে রেখে রাক্ষসী তার সাঙ্গপাঙ্গ নিয়ে বেরিয়ে গেল খাবারের জোগাড়ে। আর ফুলের পাঁজের ভেতর থেকে বেরিয়ে এলো আমাদের ছেলে। মেয়েকে জিয়ে তুলতে মেয়ে তাকে রাক্ষসীর মুখে যা শুনেছে সব বলল অবিকল। এই ব্যাপার। সময় ক্ষয় না করে তক্ষুনি সে কাজে লেগে গেল। প্রথমে বাগিচার ভারী ভারী দৌড় দেউড়িগুলো বন্ধ করে দিল চারদিকে। ডুব দিয়ে দিঘির তলা থেকে তুলে আনলো কাঠের বাক্স, ডালা খুলে ধরার মুখে মুঠোয় বন্দি করে ফেললো ভোমরা ভুমরি দুটোকে। হাতের পাতার পরে পিষে মেরে সেই রক্ত লেপে নিল গায়ে। যে মুহূর্তে সারা হয়েছে এত অবধি, বন্ধ বাগিচার চারধার ঘিরে ভরে ভরে উঠতে লাগলো হুঙ্কার, চিৎকার, আর্তনাদ। বাগিচার ঢোকবার মুখে বিধাতার বিধান মতনই 700 রাক্ষস মরে পড়ল স্তূপ দিয়ে। তখন কপালে চাঁদ আর হাতে তারা সেই যে ছেলে যত পারে ঘুরে ঘুরে তুলল কোটকির ফুল, যত পারে কুড়িয়ে নিল ফুলের বীজ। তারপর সেই প্রাসাদপুরী ছেড়ে রাক্ষসদের মরা পাহাড় ডিঙিয়ে পার হয়ে চলল। তার সঙ্গে পরমা সুন্দরী সেই রাজকন্যা। তেমনি দুভাগ হয়ে পথ করে দিল সাগর। তেমনি শটান পথ খুলে গেল কচুরির বনে দীর্ঘ রাস্তা পার। দুজন অবশেষে আবার এসে পৌঁছলো ছেলের বাজারের সেই বাড়িতে। বোন তাদের হাতে ধরে ঘরে তুলে নিল। পরদিন সকালে আবার রোজগার মতন শিকারে বেরিয়েছে ছেলে। রাজাও এসেছেন সেই বনে। একটা হরিণ ছুটে গেল, দেখে ছেলে তীর ছুড়ল, আর অমনি ঝাঁকি লেগে খসে গেছে তার পাগ। মাথা দিয়ে যেন আলোর ছটা ফুটে বেরোচ্ছে। রাজা দেখলেন আশ্চর্য, ডাক দিয়ে বললেন, দাঁড়াও। বন্ধু পাতাতে ইচ্ছে হয় ছেলেটার সঙ্গে। ছেলে তাকে আমন্ত্রণ জানিয়ে বাড়ির নিশানা বলে দিল তার। দুপুর বেলাতে রাজা গিয়ে উঠলেন ছেলের বাড়ি। তখন পুষ্পবতী, সেই সাগর পাড়ে রাক্ষসপুরীর বন্দিনী রাজার মেয়ে, সে জানতো সমস্ত বৃত্তান্ত। কেমন করে তার ছোট রানী 6 রানীর পীড়াপিড়ি উপরোধে দুবার ঘন্টা বাজিয়েছিল সময় হবার আগেই। কেমন করে অপরূপ দুটি ছেলে মেয়ে হলো ছোট রানীর, আর তাদের বদলে দেওয়া হলো দুটো কুকুর ছানা জুটিয়ে এনে। কেমন করে কুমোর বাড়িতে অলৌকিক জীবন রক্ষা হলো যমজ 2 ভাই বোনের। কেমন করে বাজারের ব্যাপারীরা আদর করে ঠাঁই দিল তাদের।
কেমন করে রাক্ষসদের কবল থেকে তাকে উদ্ধার করে আনলো ওই ছেলে। কপালে যার চাঁদ, হাতে তার তারা। রাজাকে সব কথা সে বলল একে একে। রানীর ওপর রাগে আগুন হয়ে উঠলেন রাজা। পরদিন জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হলো রানীকে। তারপর কপালে যার চাঁদ আর হাতে তার তারা সেই রাজপুত্র আর তার বোন, সেই রূপবতী পুষ্পবতী সবাই সুখে স্বচ্ছন্দে থাকতে লাগলো সেই থেকে। আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। আজকের গল্প তাহলে এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের গল্পে, শুধুমাত্র মাইথিক মাইন্ডসের চ্যানেলে।